হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আজকের এই পর্বে আন্তরিকভাবে স্বাগত। এখানে আমরা এসএলএসটি জিওগ্রাফির 11-12-এর জিওগ্রাফিক্যাল থটের ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের আমাদের পর্ব নম্বর চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা রাশিমাত্রিক বিপ্লব থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। তো কোশ্চেনগুলো আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটু একদম শর্টে রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন কি এই সম্বন্ধে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, কারণ এখান থেকেই আমরা পরবর্তীকালে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সলিউশন করতে পারবো। দেখো, রাশিমাত্রিক বিপ্লব ভূগোলে এমন একটি পরিবর্তনকে বোঝায় যেখানে গবেষণা ও বিশ্লেষণের ক্ষেত্রে পরিসংখ্যান, গাণিতিক মডেল, স্থানিক বিশ্লেষণ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ এটা ভূগোলের এমন একটা পদ্ধতিগত পরিবর্তন যেখানে ব্যাপকভাবে ভূগোলে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং গণিত বা যেগুলো পিওর সায়েন্স আছে তাদের যে মেথডস, তাদের যে তাদের যে প্রিন্সিপালগুলো সেগুলো, এবং সাথে সাথে বিভিন্ন যে সিম্বল যেমন আমরা কোপেনের ক্লাইমেটিক জলবায়ু শ্রেণীবিভাগ পড়েছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের ABCD এভাবে কতগুলো সিম্বল ইউজ করেছিলেন তিনি। তো সেই রকম কিছু সিম্বল এবং স্ট্যাটিস্টিক্যাল মেথড, এগুলোকে ব্যাপকভাবে ভূগোলে ব্যবহার করা শুরু হয় এবং এর মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের ভৌগোলিক তত্ত্ব, মডেল এইভাবে তৈরি করতে শুরু করে। সেটা মূলত 1950 এবং 60-এর দশকে শুরু হয়েছিল এবং ভূগোলকে একটি বৈজ্ঞানিক পরিমাপক শাস্ত্রে পরিণত করতে। কেন হয়েছিল? কারণ এর উদ্দেশ্য ছিল ভূগোলকে একটি বৈজ্ঞানিক ভিত্তি প্রদর্শন করা বা সায়েন্টিফিক সাবজেক্ট হিসেবে এটাকে তুলে ধরা। যেমন এখন আমরা ভূগোলকে অ্যাজ এ সোশ্যাল সায়েন্স হিসেবে জানি, কিন্তু এই 1950-60-এর দশকের আগে পর্যন্ত ভূগোল কিন্তু সায়েন্টিফিক কোনো সাবজেক্ট ছিল না, এটি একটি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক বিষয় হিসেবেই ছিল। বোঝা গেল? এবারে বৈশিষ্ট্যগুলো যদি দেখে নিই তাহলে দেখো, প্রথমেই কি বলেছে, 1 নম্বরে পরিসংখ্যান ও গাণিতিক পদ্ধতির ব্যবহার। অর্থাৎ এই যেটা আমি একটু আগে বললাম যে স্ট্যাট, ম্যাথ এবং পিওর সায়েন্সের বিভিন্ন থিওরি, তাদের এগুলোকে অ্যাপ্লাই করা হলো। স্থানিক বিশ্লেষণ, স্প্যাশিয়াল অ্যানালাইসিস। স্প্যাশিয়াল বলতে এখানে স্থান, কোনো একটা জায়গাকে বোঝানো হয়েছে, সেই জায়গায় বিভিন্ন যে প্রাকৃতিক এবং মানবিক বিষয়গুলো গড়ে উঠেছে সেগুলো কিভাবে বিশ্লেষণ আছে, কেন এগুলো ওইভাবে গড়ে উঠেছে, অন্য কোথায় কেন সে গড়ে ওঠেনি, এই সমস্ত বিষয়গুলোকে আলোচনা করা হয় এই রাশিমাত্রিক বিপ্লবের আলোকে। 3 নম্বর বলছে কম্পিউটার ম্যাপিং টেকনিক। অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন যে সফটওয়্যার রয়েছে, যেমন আমরা এখন ব্যবহার করি একদম বেসিক্যালি ওয়ার্ড, এক্সেল, তারপর আরও অ্যাডভান্স যদি যাই SPSS, রিমোট সেন্সিংয়ের বিভিন্ন সফটওয়্যার। যদিও এই সময় রিমোট সেন্সিং ব্যবহারটা হয়নি, কিন্তু ওই স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন প্যাকেজের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো, এবং ম্যাপিং আমরা যেমন কার্টোগ্রামস ইউজ করি বিভিন্ন ধরনের, পাই বার, হিস্টোগ্রাম, তারপর লাইন গ্রাফ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে জিওগ্রাফিক্যাল বিষয়গুলোকে এক্সপ্লেন করা শুরু হলো। 4 নম্বর কি বলেছে, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের বৈজ্ঞানিক পদ্ধতি। অর্থাৎ আমরা যারা ফিল্ড সার্ভেতে যাই, যারা মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করেছি, আমরা সকলেই জানি যে আমাদের ফিল্ড ভিজিট করতে হয়। তো সেই ফিল্ড ভিজিটে গিয়ে আমরা কিভাবে তথ্য কালেক্ট করব, কিভাবে একটা কোশ্চেনিয়ার তৈরি করব বা প্রশ্নমালা তৈরি করব, এবং সেগুলো কিভাবে ট্যাবুলেশন করব, এই যে টেকনিকগুলো সেগুলো কিন্তু এই রাশিমাত্রিক বিপ্লবের পর ব্যাপকভাবে গৃহীত হয়। আর লাস্ট এবং ফাইনাল বলেছে কি, মডেল তৈরির মাধ্যমে ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়া। অর্থাৎ আজকে এবং অতীতের ঘটনার উপর ভিত্তি করে আমি ভবিষ্যতে অর্থাৎ আগামীতে কোন ধরনের পরিবর্তন হতে পারে সেটাকে পূর্বাভাস করা। যেমন আমরা ক্লাইমেটের পূর্বাভাস করি, জলবায়ুর অবস্থা দেখে আমরা ভবিষ্যতে কোন ধরনের জলবায়ু হতে পারে, বা আরবান স্প্রলিং, শহরের যে বিস্তার, সেটা আজকের এবং অতীতের ঘটনার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে কতটা বিস্তার হতে পারে এইভাবে প্রেডিকশন করা হয়। তো এই ভবিষ্যৎ পূর্বাভাসের জন্য যে মডেল তৈরি করা সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। ওকে, তাহলে মোটামুটি বৈশিষ্ট্য এবং সংজ্ঞা থেকে আমরা রাশিমাত্রিক বিপ্লব সম্বন্ধে একটা ধারণা পেলাম, এবং এই বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা এর উদ্দেশ্যগুলোকে আইডেন্টিফাই করে নিতে পারব। কিন্তু এর অনেকটা সমালোচনা রয়েছে কতগুলো, সেগুলো একটু আমাদের দেখা দরকার, কারণ পরীক্ষায় সমালোচনা থেকেও কোশ্চেন আসে। দেখো, 1 নম্বরে বলেছে মানবিক অনুভব ও অভিজ্ঞতার উপেক্ষিত। অর্থাৎ আমরা জিওগ্রাফিতে এই সায়েন্স বা জিওগ্রাফিকে সায়েন্টিফিক সাবজেক্ট হিসেবে গড়ে তুলতে গিয়ে মানবিক যে সমস্ত বিষয়গুলো, যেমন মানুষের চিন্তাধারা, মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা উপেক্ষা করি। সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে সমস্যাগুলো, সামাজিক দুর্ভিক্ষ বা সামাজিক দারিদ্রতা, নিপীড়তা, লিঙ্গ বৈষম্য, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু এই রাশিমাত্রিক বিপ্লবে কোনো কথা বলা হয়নি বা সেগুলোকে গ্রহণ করা হয়নি। তার জন্য প্রথম এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম হচ্ছে এইটা, মানবিক অনুভব এবং অভিজ্ঞতাকে উপেক্ষিত করা। 2 নম্বর হচ্ছে অতিমাত্রায় গাণিতিক ও প্রযুক্তি নির্ভরতা, এবং
এই রাশিমাত্রিক বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল ভূগোলে বিজ্ঞানের পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করা, কিন্তু আমাদের পিওর সায়েন্সের যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলোই ইউজ করা খুবই ডিফিকাল্ট। তো সেই রকম একটা ভূগোলের মতো একটা হিউজ ডাইমেনশনযুক্ত সাবজেক্ট, যেখানে প্রাকৃতিক, মানবিক এবং ইকোনমিক বিভিন্ন বিষয়গুলো ইনক্লুড করা আছে, সেখানে আমরা সায়েন্সের তত্ত্বগুলো অ্যাপ্লাই করছি, যেটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এবং সেগুলো তত্ত্বগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমরা সবসময় সমস্ত তত্ত্ব দিয়ে ওই বিষয়গুলোকে এক্সপ্লেন করতে পারি না। যেমন আমি যদি ধরি মাইগ্রেশনের থিওরি, আমরা মাইগ্রেশনের অনেকগুলো থিওরি পড়েছি, গ্র্যাভিটি মডেল, লিজ মডেল, তারপর স্টাফারের মডেল, বিভিন্ন তত্ত্ব পড়েছি, কিন্তু সেই মাইগ্রেশন মডেল কি প্রকৃতপক্ষে বা সঠিকভাবে বিভিন্ন মাইগ্রেশনের নেচারগুলোকে এক্সপ্লেন করতে পারে? তা কিন্তু পারে না, ফলে তার ক্রিটিসিজম করা হয়েছে। এবং বস্তুগত 3 নম্বরে বলেছে বস্তুগত এবং বাস্তবতাকে অগ্রাধিকার, স্থানিক ব্যাখ্যার অতিরিক্ত গুরুত্ব। অর্থাৎ বাস্তবতাকে বস্তুগত বাস্তবতা অর্থাৎ স্পেশিয়াল যে গুরুত্বটা, স্পেশিয়াল সায়েন্স হিসেবে গড়ে তোলাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। এবং স্থানিক ব্যাখ্যা অর্থাৎ স্থানের কোনো একটা স্থানের বিভিন্ন বিষয়গুলো কীভাবে গড়ে উঠেছে সেগুলোকেই ব্যাখ্যা দেওয়াই মূল উদ্দেশ্য, কিন্তু তার সমাধান কী করে হবে, তার সমস্যা কী কী হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করেনি। 4 নম্বরে বলেছে উন্নয়নশীল দেশগুলোর প্রেক্ষাপটে এই পদ্ধতি সবসময় কার্যকর নয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের উন্নয়নশীল দেশগুলো, ভারতে, এশিয়ার বিভিন্ন দেশগুলো, আফ্রিকার বিভিন্ন দেশগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লিকেবল নয়, কারণ আমাদের দেশগুলো দারিদ্রতা, সামাজিক সমস্যা নিয়ে বেশি জর্জরিত। তো সেগুলোর সমাধানের উপায় না বের করে আমরা গাণিতিক মডেল তত্ত্ব এইসব অ্যাপ্লাই করব, সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। এটা উন্নতশীল দেশগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্য। ইভেন এই কনসেপ্টটা বা রাশিমাত্রিক বিপ্লবটা কিন্তু শুরু হয়েছিল ইউএসএতে, অর্থাৎ আমেরিকাতেই কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ আমেরিকা একটা ডেভেলপড কান্ট্রি, তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এবং কেন শুরু হয়েছিল তার একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি রয়েছে, সেটা আমরা আগত স্লাইডগুলোতে পড়ব। 5 নম্বরে বলেছে কি মানুষ একটি তথ্য বা সংখ্যা হিসেবে দেখা। মানুষকে এখানে কি হিসেবে? একজন ইকোনমিক ম্যান হিসেবে ধরেছিল। অর্থাৎ ইকোনমিক ম্যান বলতে একজন মানুষ যার ডিসিশন নেওয়ার ক্ষমতা সঠিক এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, অর্থাৎ সে যে ডিসিশন নেবে সেটাই পারফেক্ট হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই ধরনের মানুষ বা এই ধরনের ইকোনমিক ম্যান খুঁজে পাওয়া যায় না, যে একদম তার ডিসিশনটা পারফেক্ট হবে। ক্লিয়ার? সেই জন্য মানুষকে একটা বস্তু হিসেবে দেখা হয়েছে এখানে, তার কারণেই কিন্তু সমালোচনাগুলো করা হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা মোটামুটি রাশিমাত্রিক বিপ্লব সম্বন্ধে একটা ধারণা পেলাম। ওকে, এবার আমরা চলে আসি কোশ্চেনগুলোতে। ওকে, দেখো আমরা মূল প্রশ্নে আসার আগে আর একটা টেবিল দেখে নেব। এখানে আমি যে সকল ভৌগোলিক রাশিমাত্রিক বিপ্লবকে সাপোর্ট করেছিল তাদের নাম এবং তাদের কী কী অবদান রয়েছে সেটা তুলে ধরেছি। এটা তোমাদের একটু প্রয়োজনীয়তা কেন আমি দিলাম, কারণ এই যে নামগুলো না, এই নামগুলো থেকে কোশ্চেন আসে যে নিম্নলিখিত কে রাশিমাত্রিক বিপ্লবের সঙ্গে যুক্ত। বিভিন্ন ভৌগোলিকদের নাম দিয়ে এই নামগুলো দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, নেটে বা সেটের এক্সামে আমি দেখেছি কোশ্চেনগুলো থেকে যে এইভাবে নামগুলো থাকে। ফলে সেই জন্য আমি এই ভৌগোলিকদের নাম এবং তাদের অবদানটা এখানে তুলে ধরেছি। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা খুব সহজেই এইগুলো সম্বন্ধে পড়ে নিতে পারবে। তো ডেসক্রিপশন বক্সে আমি এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। ওকে, চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, প্রথম কে কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা রাশিমাত্রিক বিপ্লব শব্দটি ব্যবহার করেন? অপশানগুলো দেখিনি। এ বার্টন, বি উইলিয়াম বাঙ্গে, সি পিটার হ্যাগেট, ডি সিফার বা এফ কে সিফার। তো আমি প্রত্যেকবারের মতো বলি যে অপশানগুলো আমাদের হবে না সেগুলোকে আগে বাদ দিতে হবে। দেখো, সিফার বা স্কিফার এই শব্দটা আমরা এর আগে রিজিওনাল এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ যখন কোশ্চেনগুলো স্টাডি করছিলাম সেখানে আমরা দেখেছি যে সিফার একজন সিস্টেমেটিক জিওগ্রাফারের মূল প্রোপাউন্ডার ছিলেন। তাহলে সিফার এখানে ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো বার্টন, বাঙ্গে এবং হ্যাগেট। এদের মধ্যে যে কোনো একজন হবে। তো অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। বার্টন হচ্ছে এই রাশিমাত্রিক শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তিনি 1963 সালে তার কানাডিয়ান জিওগ্রাফিক জার্নালে তার একটা বিখ্যাত রিসার্চ পেপার বেরোয়, যেটাকে বলা হয় দ্য কোয়ান্টিটেটিভ রেভলিউশন অ্যান্ড থিওরিটিক্যাল জিওগ্রাফি। তো এই তত্ত্বটার মাধ্যমে তিনি প্রথম এই রাশিমাত্রিক বিপ্লব সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সেখানেই তিনি পরিমাণগত বিপ্লব বা রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটিভ রেভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এখানে অপশান এ হয়ে গেল আমাদের অ্যান্সার, আই বার্টন বা ইয়ান বার্টন। নেক্সট বাকি অন্যান্য যে অপশানগুলো আছে দেখো, উইলিয়াম বাঙ্গে তিনি মূলত একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন থিওরিটিক্যাল জিওগ্রাফি এই 1962-তে।
ফর কোয়ান্টিটিভ রেভলিউশনের সাপোর্ট হিসেবে। কিন্তু পরবর্তীকালে এটা মনে রাখবে, ওই উইলিয়াম বাঙ্গে পরবর্তীকালে কিন্তু রাশিমাত্রিক বিপ্লব থেকে শিফট হয়ে র্যাডিক্যাল অ্যাপ্রোচের দিকে চলে আসে। তো র্যাডিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমার ভিডিও তৈরি করা হয়েছে অলরেডি, তোমরা সেখানে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো র্যাডিক্যাল অ্যাপ্রোচের শিফট করেছিল। সো এখান থেকেও কিন্তু তাহলে কোশ্চেন আসে যে নিম্নলিখিত কে কোয়ান্টিটিভ রেভলিউশন থেকে র্যাডিক্যাল জিওগ্রাফিতে শিফট হয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন এই উইলিয়াম বাঙ্গে। তো তার এই বইটা থিওরিটিক্যাল জিওগ্রাফি, এটা তোমরা মনে রাখবে। আরেকজন রয়েছেন পিটার হ্যাগেট, তারও একটা গুরুত্বপূর্ণ রয়েছেন লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি। এই দুটো বই এবং তাদের সাল এই লেখকদের সঙ্গে প্রচুর প্রায়শই ম্যাচিং আসে, ফলে এই দুটো বইকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা, কারণ এখান থেকে কোশ্চেন চলে আসতেই পারে। তো দেখো আমি এখানে একটা ট্রিক বলে দিই তোমাদের, এই দুটো বিষয় কিন্তু গুলিয়ে যায় প্রায়শই। তো উইলিয়াম বাঙ্গের সঙ্গে মনে রাখবে থিওরিটিক্যাল কেন, কারণ থিওরি আমরা কি লিখি করি থিওরিতে, আর এখানে উইলিয়ামের দেখো ডব্লিউ আছে, ডব্লিউ থেকে আমরা কি জানি রাইট বা লেখা শব্দটা, তাহলে ওই রাইট থেকে থিওরি মনে রাখবে, রাইট আর থিওরি। রাইট মানে উইলিয়াম, ডব্লিউ তার ইনিশিয়াল লেটার, উইলিয়াম বাঙ্গে এবং থিওরিটিক্যাল জিওগ্রাফি। ওকে, তো এই বিষয়টা একটু মনে রাখবে, তাহলে দেখবে এই দুটো যে বিষয় ভুলে যাওয়া বা গুলিয়ে যাওয়ার বিষয়টা আর হবে না। আর পিটার হ্যাগেট হলো লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি 1965। আর সিফারের তো আমরা জানি 1953-তে এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি, যেখানে তিনি স্পেশাল সায়েন্স বা স্থানিক বিজ্ঞান হিসেবে ভূগোলকে গড়ে তুলতে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ওকে, নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছেন, পরিমাণগত বিপ্লব কোন শতাব্দীতে ভূগোলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে আবির্ভূত হয়েছিল? ইউজিসি নেট 2018-তে এসেছে। তো অপশানগুলো দেখিনি। অপশান এ 18 শতাব্দী বা 18 সেঞ্চুরি, না 19 শতাব্দী প্রথমার্ধ বা আর্লি 19 সেঞ্চুরি, 20 শতাব্দীর মধ্যভাগ এবং 20 শতাব্দীর শেষ ভাগ। সেখানে দেখো শতাব্দী বলতে যখন তোমাকে বলবে 18 সেঞ্চুরি, সেটা কিন্তু শুরু হবে 1700 দিয়ে, 1701 থেকে 99 পর্যন্ত কিন্তু 18 সেঞ্চুরি। আবার যখন 19 সেঞ্চুরি বলবে, অর্থাৎ 1800 থেকে একদম 1899 পর্যন্ত, তাহলে বিংশ শতাব্দী মানে মিড 20 মানে 1900 থেকে শুরু। তাহলে দেখো আমরা যদি সালটা কিছুক্ষণ আগে আমরা যখন কনসেপ্টটা পড়ছিলাম, তখন আমরা দেখলাম যে রাশিমাত্রিক বিপ্লব শুরু হয়েছিল 1950 থেকে 60-এর দশকে ব্যাপকভাবে। তাহলে এখানে লেট 20th সেঞ্চুরি মানে 1980, 90 বা 2000-এর কাছাকাছি সময়। তাহলে বিংশ শতাব্দীর বা মিড সেঞ্চুরির প্রথম ভাগে বা মধ্যভাগেই কিন্তু, প্রথম ভাগ নয়, মধ্যভাগেই কিন্তু আমাদের কোয়ান্টিটিভ রেভলিউশনের মূল শুরু হয়েছিল। তো সেই জন্য এটা আমাদের অপশান সি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার, 1950 এবং 60-এর দশক। ক্লিয়ার? নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে দেখি, পরিমাণগত বা রাশিমাত্রিক বিপ্লবের প্রধান উদ্দেশ্য কী ছিল? অর্থাৎ রাশিমাত্রিক বিপ্লবের প্রধান উদ্দেশ্য কী ছিল? সেট 2019-এ এসেছে কোশ্চেনটা। অপশান এ ভূগোলকে বর্ণনামূলক বিজ্ঞান হিসেবে রাখা, বি ভূগোলকে পরিসংখ্যান ও গাণিতিক পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিক করা, বৈজ্ঞানিক বলতে স্ট্যাটিস্টিক্যাল সায়েন্টিফিক করা, সি ভূগোলের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি জোরদার করা, ডি সাংস্কৃতিক ভূগোলের উপর ফোকাস করা। দেখো অপশান ডি হবে না, সিও হবে না, এও হবে না, অপশান বি হয়ে যাবে আমাদের প্রধান উদ্দেশ্য। রাশিমাত্রিক বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো পরিসংখ্যান ও গাণিতিক পদ্ধতির মাধ্যমে ভূগোলকে একটা স্পেশাল সায়েন্স বা বৈজ্ঞানিক বিষয় হিসেবে তুলে ধরা। নেক্সট, আচ্ছা এখানে আমি তোমাদের আর সুবিধার্থে এই উদ্দেশ্যগুলো দিয়েছি, রাশিমাত্রিক বিপ্লবের যে উদ্দেশ্যগুলো আছে। দেখো আমি জাস্ট একটা করে পড়ে যাচ্ছি। দেখো ভূগোল একটি জটিল বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা, স্থানিক নিদর্শন ও প্রক্রিয়াগুলি বিশ্লেষণ করা, নতুন নতুন মডেল ও তত্ত্ব তৈরি করা, নীতি নির্ধারণ ও পরিকল্পনায় সহায়তা করা, বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, যেমন মানব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল এবং ভূগোল শিক্ষায় পরিবর্তন। অর্থাৎ রাশিমাত্রিক বিপ্লবের আগে পর্যন্ত ভূগোল শিক্ষা ছিল কিন্তু ডেসক্রিপটিভ টাইপ, বর্ণনামূলক। অর্থাৎ আমরা যা কিছু দেখতাম পরিবেশের মধ্যে সেগুলোকে শুধু বর্ণনা করতাম, যেমন সাহিত্যে বর্ণনা করে। কিন্তু সেই ধারার পরিবর্তন হয়ে কি এলো, ভূগোলকে বিজ্ঞান হিসেবে গড়ে তোলার চেষ্টা। ক্লিয়ার? এই উদ্দেশ্যগুলো তোমরা পড়ে নেবে, আমি তো পিডিএফ দিয়ে দেবোই বলেছি, পিডিএফ থেকে। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে বিশ্ববিদ্যালয় স্তরে ভূগোল অধ্যয়নকে প্রত্যাখ্যান করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি যেই গল্পটার কথা বলেছিলাম এখানেই আমরা দেখব। দেখো অপশানটার মধ্যে কি বলেছে, যে বিশ্ববিদ্যালয় স্তরে ভূগোল অধ্যয়নকে প্রত্যাখ্যান করেছিলেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে ভূগোলকে ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর অযোগ্য বলে মনে করা হয়েছিল, এবং হাওয়ার্ডের মতো বিখ্যাত আমেরিকার ইউনিভার্সিটি থেকে ভূগোল বিষয়টাকে তুলে দেওয়া হয়েছিল।
তাদের মধ্যে দেখো অপশানগুলো দেখে নিই। ই উলম্যান, বি জে জে কোনান্ট, সি ডি গ্রেগরি, আর ডি আর হাডসন। তো অপশানটা আমি এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি, ইনি হচ্ছেন বি জেমস কোনান্ট। তো জেমস কোনান্ট কে ছিলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন, মানে ওই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন জেমস কোনান্ট। তিনি আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী। তো তিনি কি বললেন যে ভূগোল একটি স্বতন্ত্র একাডেমিক বিষয় হিসেবে গ্রহণ করতে অস্বীকার করলেন। কোথায়? না, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তার মতে কি না, ভূগোল একটি সিনথেটিক বা মিশ্র বিষয়, যেটি ইতিহাস, ভূতত্ত্ব, অর্থনীতি ইত্যাদি বিষয় থেকে ধার করা। ভূগোলের নিজস্ব কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই, এটি অতিরিক্ত বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ। ফলে তার সুপারিশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগ বন্ধ করে দেওয়া হলো। কত সালে? 1948 সালে। মানে এত বড় একটা প্রেস্টিজিয়াস সাবজেক্ট, এত বছর, এত তার বিশাল হিস্ট্রি, যেখানে বিভিন্ন ভৌগোলিকরা অবদান করে গেছেন, সেই রকম একটা বিষয়কে কি করলো, হার্ভার্ডের মতো একটা প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয় যখন ক্যান্সেল করে দিল, তার মানে অন্যান্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি করলো না, ভূগোল পঠন পাঠনকে তাদের সিলেবাস থেকে বের করে দিল। তো তখন আমেরিকার যে সমস্ত ইয়ং জিওগ্রাফার্সরা ছিল, মূলত তারা কি করলো, উঠে পড়ে লাগলো যে ভূগোলের ঐতিহ্য, ভূগোলের গরিমাটাকে আমরা কি করে ফিরিয়ে আনব। তো তার প্রচেষ্টার ফলই হলো আমাদের এই কোয়ান্টিটিভ রেভলিউশন এবং ভূগোলের বৈজ্ঞানিক সাবজেক্ট হিসেবে পরিগণিত হলো। তো জেমস কোনান্ট নামটা মনে রাখবে এখানে। আর অন্যান্য যে নামগুলো দেখো, ইডব্লিউ উলম্যান, হ্যারিস এবং উলম্যান, এরা মূলত উলম্যানের আমরা মাল্টিপল নিউক্লিয়ার থিওরি, আরবান মরফোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর দেখো এখানে রিচার্ড হাডসন, সেটা তো আমরা জানি রিজিওনাল জিওগ্রাফির অন্যতম স্রষ্টা, দ্য নেচার অফ জিওগ্রাফি বইটার রচয়িতা। আর ডি গ্রেগরি, ইনি মূলত একজন বলতে পারো অনেক ক্ষেত্রে পজিটিভিস্ট অ্যাপ্রোচের অনেকটা হেল্প করেছিলেন বা সাপোর্টার ছিলেন। আর অন্যদিকে তিনি মূলত সমালোচনামূলক ভৌগোলিক হিসেবেই পরিগণিত হন। কোশ্চেন নাম্বার 5। তো পরিমাণগত বিপ্লবের সাথে কোন তত্ত্বটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? অপশান এ পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, অপশান বি স্প্যাশিয়াল অ্যানালাইসিস, অপশান সি পসিবিলিজম এবং ডি সামাজিক ডারউইনবাদ। তো এর মধ্যে আমরা যদি কোশ্চেনটা দেখে না, দেখো এসএসসি সিজিএল 2020-তে এসেছে। তো এখানে যদি আমরা অপশনটা দেখি, তাহলে সোশ্যাল ডারউইনিজম এটা কিন্তু নয়, সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদ এ দুটো তো অনেক আগের কনসেপ্ট, ফলে এ দুটোও কিন্তু রিলেটেড নয়। তার মানে যেটা পড়ে থাকলো স্প্যাশিয়াল অ্যানালাইসিস, এটাই কিন্তু আমাদের কোয়ান্টিটিভ রেভলিউশনের সঙ্গে যুক্ত। সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে বি। তো এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 ইউজিসি নেট 2017-তে এসেছে। দেখো কোশ্চেনে কি বলেছে, পরিমাণগত বিপ্লবের পটভূমিতে কোন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? কোয়ান্টিটিভ রেভলিউশনের পটভূমিতে কোন বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশান এ অক্সফোর্ড, অপশান বি হার্ভার্ড, অপশান সি ওয়াশিংটন এবং অপশান ডি কেমব্রিজ। এখানে দেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম আছে। তো তোমাদের একটু আগেই আমি বললাম যে হার্ভার্ডের যে প্রিন্সিপাল জেমস কোনান্ট, তিনি কিন্তু ভূগোলটাকে কি বলেছিল যে এটা প্রত্যাখ্যান করেছিল। তার মানে তোমাদের অপশান অনেকেরই মনে হতে পারে যে হার্ভার্ড, কিন্তু হার্ভার্ড নয়, কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রিজেক্ট করেছিল। সুতরাং এ তো বিস্তার করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেনি, এ আরও তাকে অবনমনের দিকে পাঠিয়ে দিয়েছিল। তাহলে আর পড়ে থাকলো 3টে। এবার দেখো অক্সফোর্ড আর কেমব্রিজ, এই দুটো বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউকেতে অবস্থিত। আর আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোয়ান্টিটিভ রেভলিউশন কিন্তু মেইনলি ডেভেলপ করেছিল ইউএসএতে। সুতরাং নেক্সট যেটা পড়ে থাকলো ইউএসএর একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি। ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমরা দেখব যে এই রাশিমাত্রিক বিপ্লবের উন্নয়নের ক্ষেত্রে তারা মূলত ভূমিকা পালন করেছিল। এবং এদের মধ্যে মূলত যিনি ছিলেন উইলিয়াম গ্যারিসন। উইলিয়াম গ্যারিসনের একটা বিখ্যাত বই রয়েছে স্প্যাশিয়াল স্ট্রাকচার অফ ইকোনমি, এই বইটা কিন্তু মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে। এবং তার ছাত্র যেমন ব্রায়ান বেরি, ওয়াল্ডো টোবলার, এই 3 জন এরা একসঙ্গে, এবং উইলিয়াম বাঙ্গির, ইনিও একজন বিখ্যাত ভৌগোলিক, কিন্তু ইনি গ্যারিসনের ছাত্র ছিলেন না। তো এই 4-5 জন ভৌগোলিক মিলে ওয়াশিংটন ইউনিভার্সিটির তারা কিন্তু এই রাশিমাত্রিক বিপ্লবের দিক থেকে মানে মেথোডোলজিক্যাল চেঞ্জেসটার কিন্তু এদের হাত ধরেই হয়েছিল। সুতরাং এখানে অপশান আমাদের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়। নেক্সট যেগুলো বললাম আমি অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমরা দেখে নাও, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড এগুলো কিন্তু নয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, পরিমাণগত বিপ্লবের সময় কোন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়? অপশান এ জিআইএস, অপশান বি কম্পিউটার এবং পরিসংখ্যান সফটওয়্যার, অপশান সি রিমোট সেন্সিং, ডি ড্রোন প্রযুক্তি।
তাহলে দেখো এখানে যদি আমরা একটু অপশানগুলো দেখে নিই, ড্রোন প্রযুক্তি মূলত 2000 সালের পরে আসে, মানে এখন রিসেন্ট যেটা চলছে। রিমোট সেন্সিং 1970-এর পরবর্তী সময় কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ, মানে যে হিউজ চেঞ্জেস নিয়ে আসে রিমোট সেন্সিংয়ে, যদিও এখনও এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভৌগোলিক বিভিন্ন বিষয়ে রিমোট সেন্সিং একদম অপরিহার্য একটা অঙ্গ। আর জিআইএস একই রকম 1980-90-এর দশকে রিমোট সেন্সিং এবং জিআইএস একসাথেই আমাদের ডেভেলপ করেছিল। তো পড়ে থাকলো কম্পিউটার এবং পরিসংখ্যান সফটওয়্যার, অর্থাৎ পরিসংখ্যান সফটওয়্যার বলতে এই যে বললাম আমি এসপিএসএস, এক্সেল, এই সমস্ত যে সফটওয়্যারগুলো সেগুলো এই সময় কিন্তু শুরু হয়েছিল। সুতরাং কম্পিউটার বা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের ব্যবহার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে অপশন 7-এর অ্যান্সার হয়ে গেল বি। কোশ্চেন নাম্বার 8, SLST 11-12 2016-তে কোশ্চেনটা এসেছে। কি বলেছে? পরিমাণগত বিপ্লবের একটি প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এ, গুণগত তথ্যের উপর নির্ভরতা, বি, পরিসংখ্যানগত মডেলের ব্যবহার, সি, বিষয়ভিত্তিক বর্ণনা বা সাবজেক্টিভ ডেসক্রিপশন, ঐতিহাসিক ঘটনার সঙ্গে বিশ্লেষণ এবং ভূগোলের তত্ত্ব মডেল তৈরি করা। তাহলে দেখো এখানে 5টা অপশান দিয়ে রয়েছে। এখানে অপশানের যদি অ্যান্সার যদি অপশান আমি দিতাম তাহলে দেখবে বিভিন্ন A 1 2 3 3 4 1 এরকম অপশানগুলো থাকে যেভাবে পরীক্ষায়। তো আমি সেটা আর দিচ্ছি না, কোশ্চেনটা শুধু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এখানে অপশান হয়ে যাবে, দেখো কোয়ালিটেটিভ ডেটার উপর তো নির্ভরশীল ছিলই না, পরিসংখ্যানগত মডেল এটা অবশ্যই হবে, বিষয়ভিত্তিক এবং হিস্টোরিক্যাল ঘটনা এগুলো দুটোই নয়, এবং লাস্টেরটা অর্থাৎ ভূগোলের তত্ত্ব মডেল তৈরি করা। সুতরাং এ এবং ই এই দুটো হয়ে গেল আমাদের অ্যান্সার, এ এবং ই। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পরিমাণগত বিপ্লবের সমালোচনা হিসেবে, জাস্ট এ মিস্টেক, অ্যান্সারটা এ হবে না, অ্যান্সারটা হবে বি, বি এবং ই, বি এবং ই হবে এখানে আমাদের অ্যান্সার, এ হবে না। এ তো গুণগত অর্থাৎ মানুষের বুদ্ধি, বিদ্যা, শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাশিমাত্রিক বিপ্লব বলেনি। ওকে, তো এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 9 কি বলছে না, পরিমাণগত বিপ্লবের সমালোচনা হিসেবে কোনটি প্রধানত উল্লেখ করা হয়? ইউজিসি নেট 2020-তে এসেছে। এ, অত্যাধিক গাণিতিক পদ্ধতির উপর নির্ভরতা, বি, ঐতিহাসিক তথ্যের অভাব, সি, সাংস্কৃতিক দৃষ্টিকোণের প্রাধান্য, ডি, পরিবেশগত বিষয়ের উপেক্ষা, ই, মানুষ পরিবেশের সম্পর্কের সাধারণ বিশ্লেষণ। ওভার সিম্পলিফিকেশন অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ। এই অপশানগুলোর মধ্যে আমরা সমালোচনায় যেগুলো পড়লাম, দেখো অত্যাধিক গাণিতিক পদ্ধতির উপর ডিপেন্ডেন্ট একদম মূল উদ্দেশ্যই ছিল। আর একটা যেটা ছিল ই, অর্থাৎ মানুষ পরিবেশের সম্পর্ককে এখানে খুব রিজেক্ট করা হয়েছে, মানে একদম খুব নগণ্যভাবে দেখানো হয়েছে। সুতরাং এ এবং ই এই দুটো অ্যান্সার হয়ে গেল আমাদের কোশ্চেন 9-এর অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 10। 10টা কোশ্চেন হলো, প্রায় অর্ধেকে আমরা পৌঁছে গেলাম। তো এতদূর পর্যন্ত তোমরা যারা দেখছো নিশ্চয়ই এই আমার আলোচনা এবং এক্সপ্লেনেশন ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও কোন বিষয়ের উপর টপিক নিয়ে বা পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 10 বলেছে কি না, কোয়ান্টিটেটিভ রেভলিউশন কোনো বিপ্লব নয় বরং একটি বিবর্তন। এটি কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশান এ বার্টন, বি চুসলম, সি অ্যাকারম্যান, ডি ক্রিস্টেলার। অর্থাৎ এই বিষয়টা একটু বোঝা যায়, বিভিন্ন ভৌগোলিকদের মতে কোয়ান্টিটেটিভ রেভলিউশন কোনো মানে রাশিমাত্রিক বিপ্লব আর ইভলিউশন কথার অর্থ হচ্ছে বিবর্তন, এই দেখো, বাট নট এ ইভলিউশন। তো ভৌগোলিকদের মতে যে 1950 এবং 60-এর দশকে যে রাশিমাত্রিক বিপ্লব ঘটেছে সেটা কিন্তু ওই সময় হয়নি, অতীতে অনেক অতীত থেকেই কিন্তু আমাদের এই বিভিন্ন সায়েন্টিফিক মডেল, থিওরি, ল, বিভিন্ন ভৌগোলিক তাদের কার্যকলাপে ব্যবহার করে এসেছে। উদাহরণস্বরূপ আমরা যদি কোপেনের থিওরি দেখি তাহলে তিনি সেখানে স্ট্যাটিস্টিক্যাল সিম্বল ইউজ করেছেন। বার্জেসের বা ইডব্লিউ বার্জেসের থিওরি দেখি, তিনিও তার তত্ত্বে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করেছেন। আবার ক্রিস্টালের তত্ত্ব, ক্রিস্টালের যেটা সেন্টার প্লেস থিওরি, সেখানে যদি আমরা দেখি তিনি কিন্তু বিভিন্নভাবে যেমন রেঞ্জ অফ গুড, তারপর কে সমান K3-4, এইভাবে K3-7 এই ধরনের সিম্বলগুলো ব্যবহার করেছে। আবার থ্রেশহোল্ড পপুলেশন, রেঞ্জ অফ গুড, এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টগুলো তারা ব্যবহার করেছেন। সুতরাং এটা কিন্তু এমন নয় যে 1950-60-এর দশকে হঠাৎ করেই আবির্ভূত হয়েছে, অর্থাৎ অতীত থেকে ধীরে ধীরে কার্যক্রমগুলো হচ্ছিল, কিন্তু এই সময় এসে তা ব্যাপক মাত্রায় গ্রহণ করে। সেই জন্য অনেক ভৌগোলিক বললেন কি যে এটাকে বিপ্লব না বলে আমরা বিবর্তন বলতে পারি। তো এটা কে বলেছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আয়ান বার্টন, অর্থাৎ যিনি 1963 সালে এই কোয়ান্টিটেটিভ রেভলিউশন শব্দটা নিয়ে এসেছেন, তিনি পরবর্তীকালে বললেন যে এটা
রেভলিউশন না বলে আমরা ইভলিউশন বলতে পারি। আর সেন্টার প্লেস থিওরি খ্রিস্টোলার আমি বললাম, আর অ্যাকারম্যান 1971-এ পপুলেশন রিসোর্স রিজিয়ন তিনি এটার বলেছিলেন পপুলেশন রিসোর্স রিজিয়নে কীভাবে ডেভেলপড হতে পারে ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, এখানে আবার একটা অ্যাসারশন এবং রিজন দিয়েছে, দেখো কি বলেছে। রাশিমাত্রিক বিপ্লবের ফলে ভূগোলের গুণগত দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে। অর্থাৎ কি বোঝার চেষ্টা করে যে রাশিমাত্রিক বিপ্লব ভূগোলের গুণগত অর্থাৎ কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কোনো আলোচনা করেনি, কারণ রাশিমাত্রিক পদ্ধতি মানবিক ও সাংস্কৃতিক বিষয়গুলোকে উপেক্ষা করেছে। এক্স্যাক্টলি, কারণ রাশিমাত্রিক ভূগোলের ফলে গুণগত দৃষ্টিগুলি বিলুপ্ত হয়েছে, তার কারণ তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো কথাই করেনি বা কাজ করেনি, একদমভাবে উপেক্ষা করেছে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে ঠিক, কারণ উক্তি এবং কারণ অর্থাৎ অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? তো এই অ্যাসারশন এবং রিজনগুলো আমাদের একটু ভালো করে পড়ে শুনে বুঝে তারপর অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট চলে আসি আমি কোশ্চেন নাম্বার 12। বৈজ্ঞানিক অধ্যয়নের ক্ষেত্রে নিম্নলিখিত ধারণাগুলিকে সঠিক ক্রমে সাজাও। অর্থাৎ এখানে কতগুলো বিষয় দিয়েছে, সেগুলোকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে বা সঠিক ক্রম অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। A1 ল, 2 হচ্ছে মডেল, 3 হচ্ছে হাইপোথিসিস, 4 হচ্ছে থিওরি বা তত্ত্ব। এগুলোকে যদি আমরা সাজাই, দেখো প্রথমে হয়ে আসবে হাইপোথিসিস অর্থাৎ 3, তারপরে চলে আসবে মডেল 2, তারপরে চলে আসবে থিওরি 4 এবং ফাইনালি যেটা হবে ল বা তত্ত্ব। তাহলে 3 2 4 1 এটা হবে আমাদের অ্যান্সার। তো এই বিষয়টা আমরা একটু আর ভালো করে বোঝানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে। দেখো আমি পরবর্তীতে আমি তোমাদের বিষয়টা নিয়ে একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো হাইপোথিসিস কথার অর্থ কি না, যেটা প্রাথমিক অনুমান, অর্থাৎ আমরা যেটা অনুমান করি, আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছি নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস, তাই তো? অর্থাৎ যেখানে আমরা একটাকে বলি যে এটা ঘটেছে আর একটা অপর দিকে বলি যে এটা ঘটেনি। তো সেই রকমই আমি একটা উদাহরণ নিয়েছি ডেভিসের তত্ত্ব। দেখো ডেভিস প্রাথমিকভাবে অনুমান করেছিলেন যে ভূখণ্ডগুলো ক্ষয়ের ক্রিয়ার ফলে সময়ের সাথে সাথে এটি নিয়মিত পরিবর্তিত হয়। তো ডেভিসের এই অনুমানটা সঠিক না ভুল সে সেই বিভিন্ন ধরনের ফিল্ড অবজারভেশন করে সেটাকে বলেছে। অর্থাৎ হাইপোথিসিস হচ্ছে সব থেকে প্রাথমিক প্রক্রিয়া রিসার্চের ক্ষেত্রে, তোমাকে একটা অনুমান করতে হবে, এবার সেটা সঠিক না ভুল সেটা আমাদের ফিল্ডে গিয়ে মিলিয়ে দেখতে হবে যে আমি যে হাইপোথিসিসটা নিয়েছি সেটা সঠিক না ভুল। ক্লিয়ার? তাহলে হাইপোথিসিস হলো প্রথম। 2 নম্বরে যেটা বলেছে মডেল, অর্থাৎ কি ডেভিস তার যে হাইপোথিসিস নিয়েছিল তার উপর ভিত্তি করে তার একটা মডেল দিয়েছে যেটাকে আমরা নর্মাল সাইকেল অফ ইরোশন বলি। একই রকমভাবে পেঙ্কের কিছু হাইপোথিসিস ছিল, অনুমান ছিল, তার উপর ভিত্তি করে পেঙ্কের মডেল রয়েছে, প্যারালালিটি থিওরি অফ পেঙ্ক। জেটি হ্যাক তারও এই মডেল রয়েছে। অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের এভলিউশন অফ ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপের বিবর্তনের তত্ত্ব। সুতরাং এই প্রত্যেকটাকে আমরা কি বলি? মডেল। 3টেকেই আমরা মডেল বলি। আবার এই মডেলগুলো থেকেই কি এসেছে? থিওরি, যেটাকে আমরা কি বলছি? ইরোশন সাইকেল থিওরি। অর্থাৎ ওদের প্রত্যেকটা মডেল ভ্যালিড হয়েছে এবং তাদের নিজস্ব যুক্তি দিয়ে সেটাকে তারা তুলে ধরেছে। দেন এই মডেলগুলো কিসে পরিণত হয়েছে? থিওরিতে বা তত্ত্বে পরিণত হয়েছে। যেমন ডেভিসের তত্ত্ব, পেঙ্কের তত্ত্ব এবং হ্যাকের তত্ত্ব। কিন্তু ল কোথায় হতো? এই সমস্ত তত্ত্বগুলো যদি একটা নির্দিষ্ট কোনো পয়েন্টকে অ্যাকসেপ্ট করতো, অর্থাৎ নির্দিষ্ট একটা বিষয়কে ওরা যদি গ্রহণ করে নিত যে এটাই ঠিক এবং যেটা সর্বক্ষেত্রে পৃথিবীর সর্ব জায়গায় প্রযোজ্য হতো, তখন সেটা কিসে পরিণত হতো? ল বা আইনে। কিন্তু আমরা যদি দেখি এদের তত্ত্বগুলোর মধ্যে একজন অপরজনকে ক্রিটিসাইজ করেছে এবং তার তত্ত্বটা ভুল বলে প্রমাণিত করেছে যে এটা ঠিক নয়। যেমন আমরা যদি ডেভিসের তত্ত্ব দেখি, ডেভিসের তত্ত্ব সেই জায়গায় অ্যাক্টিভ যেখানে রিভার ইরোশন হয়, কিন্তু অ্যারিড রিজিয়নে যেখানে জলের রিভারের ভূমিকা খুব বায়ু এবং জলের কার্যকারিতা রয়েছে, সেখানে আমরা জানি কিংয়ের মডেল গুরুত্ব পায়, এলসি কিংয়ের যে অ্যারিড সাইকেল অফ ইরোশন। সুতরাং ডেভিসের তত্ত্ব পৃথিবীর সব জায়গায় খাটবে না, সেই জন্য এদের তত্ত্ব থেকে বা সাইকেল অফ ইরোশনের কোনো নির্দিষ্ট ল তৈরি হয়। এবার ল জিনিসটা কি? যেমন আমরা স্ট্যাটিস্টিক্সে মিন মিডিয়ানের সূত্র করি, তাই তো? তো এই মিনের সূত্র আমি ব্যবহার করি, তুমি ব্যবহার করো, যেই ব্যবহার করুক ওটাই কিনতে হবে, সামেশন এফ(x) ডিভাইডেড বাই n। এটা কিন্তু কোথাও পরিবর্তন নয়, পৃথিবীর সব জায়গায় এই রুলসটাই ফলো করা হয়। সুতরাং এটাই হচ্ছে ল, সূত্র। তো এই সূত্র তৈরি করাই হচ্ছে একদম রিসার্চের লাস্ট স্টেজে গিয়ে হয়। ওকে, বোঝা গেল আশা করি। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? রাশিমাত্রিক বিপ্লবের সময় কোন তত্ত্বটি শহর পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল? এ সেন্টার প্লেস থিওরি, বি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, সি পসিবিলিজম, ডি
কালচারাল ডিফিউশন। এই তিনটের অপশান কিন্তু কোনোটাই রিলেটেড নয় এবং এই তিনটে নয়, এখানে আমাদের হয়ে যাবে সেন্ট্রাল প্লেস থিওরি। সেন্ট্রাল প্লেস থিওরি আমরা একটু আগেই বললাম যে ওয়ালথার ক্রিস্টালার দিয়েছিলেন এবং ক্রিস্টালার যে তত্ত্বটা দিয়েছিলেন 1933-তে, সেখানে তিনি মূলত শহরের নগর পরিকল্পনা বা শহরের মরফোলজি কেমন হবে সেটার বিষয়েই গাণিতিকভাবে ব্যাখ্যা করেছিলেন এবং সেখানে তিনি ওই K=3 মার্কেটিং পলিসি, K=4 ট্রান্সপোর্ট পলিসি ট্রান্সপোর্টিং প্রিন্সিপাল আর K=7 অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল এই ধরনের তত্ত্বের মাধ্যমে 1933 সালে তার এই সেন্ট্রাল প্লেস থিওরিটা দিয়েছেন। মনে করা হয় যে এই সেন্ট্রাল প্লেস থিওরি হচ্ছে রাশিমাত্রিক বিপ্লবের মূল ভিত্তি এবং এর ওপর ভিত্তি করেই পরবর্তীকালে বিভিন্ন ধরনের সিলেবাসগুলো, এই বিভিন্ন ধরনের তত্ত্বগুলো আমাদের ভূগোলে এসেছে। ওকে, এখানে এই স্লাইডটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, এটা এখানে হওয়ার কথা নয়, অন্য জায়গায় দরকার ছিল, যেমন ওই আগের স্লাইডের প্রয়োজন ছিল। ওকে, তো আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 14। এবার কি বলেছে, রাশিমাত্রিক বিপ্লবের ফলে ভূগোলের কোন দিকটি উপেক্ষিত হয়েছিল? স্প্যাশিয়াল অ্যানালিসিস বা স্থানিক বিশ্লেষণ, মানবিক ভূগোল, পরিসংখ্যানগত মডেল এবং গাণিতিক পদ্ধতি। তো আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতেই পেরেছি যে অপশান বি হয়ে যাবে এখানে অ্যান্সার, যে মানবিক ভূগোল কিন্তু এখানে বা মানবিক যে দৃষ্টিকোণগুলো সেগুলো এখানে উপেক্ষিত হয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার 15 আবার একটা অ্যাসারশন এবং রিজন এসেছে। কি বলেছে দেখো, রাশিমাত্রিক বিপ্লব ভূগোলের সকল সমস্যার সমাধান করতে পারেনি। এটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক, কারণ রাশিমাত্রিক বিপ্লব শুধু স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলোকে অ্যানালাইসিস করেছে কিন্তু মানবিক দিকগুলোকে উপেক্ষা করেছে। সমাজের সমস্যা, অভাব, দুর্দশা, লিঙ্গ বৈষম্য এগুলোকে কিন্তু সমাধান করতে পারেনি বা এর কোনো সলিউশন দেয়নি। কারণে কি বলেছে, এটি জটিল সামাজিক সাংস্কৃতিক ঘটনাগুলোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। ঠিক, সুতরাং উক্তি এবং কারণ উভয়ই সঠিক, সুতরাং অ্যান্সার এ হয়ে গেল আমাদের এখানে এই 15 কোশ্চেনের উত্তর এবং কারণ উভয়ই সঠিকভাবে ব্যাখ্যা করেছে। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, রাশিমাত্রিক বিপ্লবের পূর্বে ভূগোলের প্রধান পদ্ধতি কি ছিল? এসএলএসটি 2018-তে এসেছে, এটা অন্য এসএলএসটি তো বিহার বা উড়িষ্যার এগুলোতে এসেছে। কি বলেছে, এ স্থানিক বিশ্লেষণ, বি ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, সি পরিসংখ্যানগত পদ্ধতি, ডি গাণিতিক মডেল, ই আঞ্চলিক পদ্ধতি। দেখো এই স্প্যাশিয়াল অ্যানালাইসিস, গাণিতিক পদ্ধতি এবং গাণিতিক মডেল এগুলো তো সবই রাশিমাত্রিক বিপ্লবের অংশ। ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ এবং রিজিওনাল অ্যাপ্রোচ এই দুটো কিন্তু নয়, তাহলে এখানে অপশান হয়ে যাবে বি এবং ই। এবার একটা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিই, যদি দেখো যে তোমার কোশ্চেনে শুধু ডেসক্রিপটিভ অ্যাপ্রোচটাই আছে, অর্থাৎ বিটা কোনো অপশানে রয়েছে, তাহলে কিন্তু তোমরা শুধু বিকেই করবে। আর যদি দেখো যে বি এবং ই রয়েছে, তাহলে যদি শুধু বি না থাকে তাহলে বি এবং ইকে অ্যান্সার করবে। কারণ ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ ভূগোলে দীর্ঘদিন ধরে চলে আসছিল, যেটার সমালোচনা করেই কিন্তু আমাদের রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয় এবং রিজিওনাল জিওগ্রাফি রিচার্ড হাডসনের হাত ধরে 1939-এ ডেভেলপ করে এবং যার ক্রিটিসাইজ করা হয় সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচের পরবর্তী সময়ে এবার মনে করা হয় যে হাডসন এবং স্কিফারের এই যে বিতর্ক, রিজিওনাল এবং সিস্টেমেটিক জিওগ্রাফির যে বিতর্ক তাদের মধ্যে, তার থেকেই কিন্তু সেখানেই মনে করা হয় যে রাশিমাত্রিক বিপ্লবের বীজ নিহিত ছিল। সুতরাং সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে এই আঞ্চলিক ভূগোলটাও কিন্তু চলে আসে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, নিচের তালিকা মিলিয়ে দেখুন, অর্থাৎ নিচে একটা ম্যাচিং দিচ্ছে, সেটা আমাদের মিলিয়ে দেখতে হবে কি কি আছে। দেখি, এখানে রয়েছে বৈশিষ্ট্য আর এখানে রয়েছে উদাহরণ। গাণিতিক মডেল, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান বিশ্লেষণ, স্থানিক প্যাটার্ন এবং পূর্বাভাস, এগুলো মিলিয়ে দেখো। এদিকে অপশন রয়েছে জলবায়ু পরিবর্তনের মডেল, শহরের কেন্দ্রীয় স্থান তত্ত্ব, জনসংখ্যার বন্টন বিশ্লেষণ এবং মধ্যাকর্ষণ মডেল। এখানে দেখো গাণিতিক মডেলের সঙ্গে একদম সরাসরি মিলে যাচ্ছে মধ্যাকর্ষণ মডেল, গ্র্যাভিটি মডেল। নেক্সট স্প্যাশিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটা কিন্তু আমাদের জনসংখ্যা বন্টন বিশ্লেষণ বা পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিসের সঙ্গে যুক্ত। স্থানিক প্যাটার্ন শহরের কেন্দ্রীয় তত্ত্বের সঙ্গে যুক্ত, একটু আগে আমরা বললাম সেন্ট্রাল প্লেস থিওরি। অ্যান্ড পূর্বাভাস মিলে যাবে জলবায়ু পরিবর্তনের মডেল, ক্লাইমেট চেঞ্জ মডেল, অর্থাৎ ক্লাইমেটের যে চেঞ্জ সেটাকে প্রেডিক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। সুতরাং এ হয়ে গেল আমাদের মধ্যাকর্ষণ মডেল, বি হয়ে গেল জনসংখ্যা বন্টন বিশ্লেষণ, সি হয়ে গেল শহরের কেন্দ্রীয় স্থান তত্ত্ব, আর ডি হয়ে গেল পূর্বাভাস বা জলবায়ু পরিবর্তনের মডেল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, রাশিমাত্রিক বিপ্লবের ফলে কোন ধরনের গবেষণা বৃদ্ধি পায়? ইউজিসি নেট 2019-এ এসেছে। গুণগত গবেষণা, স্থানিক রিসার্চ বা স্প্যাশিয়াল গবেষণা, ঐতিহাসিক গবেষণা, সাংস্কৃতিক গবেষণা। অপশান বি এখানে অ্যান্সার, স্প্যাশিয়াল অ্যানালাইসিস।
অন্যান্য যে অপশানগুলো আছে দেখো, সাংস্কৃতিক গবেষণা মূলত কালচারাল বিষয়গুলো নিয়ে, সমাজের রীতিনীতি, জীবনধারা ইত্যাদি নিয়ে গবেষণা করে। আর ঐতিহাসিক গণনা মূলত ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে, যেটা ইতিহাসের অংশ। কিছু ক্ষেত্রে ভূগোলেও আমরা এই ধরনের গবেষণা দেখি, যেমন আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের কথা বলতে পারি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যেহেতু স্পেশাল রিসার্চ রয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 19। এখানে একটি ম্যাচিং রয়েছে, ম্যাচিংটা আমরা দেখে নেব কী কী অপশান রয়েছে। দেখো, ভূগোলবিদ এবং তাদের অবদান: ডেভিড হার্ভে, উইলিয়াম বাঙ্গে, এখানে বেঙ্গলি স্পেলিংটা ভুল রয়েছে, ব্রায়ান বেরি এবং রিচার্ড চোরলে বা আর.জে. চোরলে যাকে আমরা জানি। ডেভিড হার্ভে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে থিওরিটিক্যাল জিওগ্রাফি, ক্লিয়ার? তো মনে রাখবে ওই যে ডেভিড হার্ভে বলছি, উইলিয়াম বাঙ্গে আমাদের হয়ে যাবে এখানে থিওরিটিক্যাল জিওগ্রাফি, এই যে ডব্লিউ। আর উইলিয়াম বাঙ্গের একটা স্পেশাল থিওরি অফ স্পেশাল সায়েন্স নিয়ে বিশাল গবেষণা করেছিলেন এবং তার একটা বিখ্যাত বই রয়েছে। ব্রায়ান বেরি মূলত শহর অঞ্চলের পরিকল্পনার জন্য তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর রিচার্ড চোরলে তার সিস্টেম অ্যানালাইসিসের অবদান রয়েছে। দেখো, মরফোলজিক্যাল সিস্টেম এবং ক্যাসকেডিং সিস্টেম এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে জিওমরফোলজির বিষয়। দু ধরনের সিস্টেম হয়, যেখানে মরফোলজিক্যাল সিস্টেমে যেখানে ভূমিরূপের গঠন ও গঠনিক বৈশিষ্ট্যের ওপর জোর দিয়েছিলেন, এই নিয়েছিলেন এন স্টলারের আমরা পড়েছি। বাইফারকেশন রেশিও নদীর প্র্যাকটিক্যালের বিষয়টা। আর ক্যাসকেডিং সিস্টেমে দেখো, শক্তি ও পদার্থের প্রবাহ বিশ্লেষণ, যিনি ক্যাসকেডিং সিস্টেমের প্রবক্তা ছিলেন এই রিচার্ড চোরলে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই। দেখো, তোমাদের এই যে বইগুলো বিভিন্ন অথারের, তার জন্য আমার একটা পিডিএফ রয়েছে, একদম পুরো জিওগ্রাফি থটের যে সমস্ত গুরুত্বপূর্ণ অথার এবং তাদের যা কন্ট্রিবিউশন রয়েছে সেই সংক্রান্ত বইয়ের একটা পিডিএফ রয়েছে। এই অ্যানসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান জিওগ্রাফির যে পার্টটা রয়েছে, অর্থাৎ যে এখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তার ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করলেই তোমরা ওই বইয়ের পিডিএফটা পেয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে অ্যাট এ গ্লান্স, তোমাদের ফ্রি হ্যান্ডে হাতের কাছে থাকার জন্য ওটা খুব কার্যকরী একটা পিডিএফ, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, চলে আসছি আমরা কোশ্চেনের লাস্ট প্রশ্ন। এখানে একটা ম্যাচিং রয়েছে। দেখো, সমালোচনা এবং তার ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ক্রিটিসিজম এবং কোন বিষয়ের উপর করা হয়েছে সেটা। অপশান এ অতিরিক্ত গাণিতিক নির্ভরতা, অপশান বি তথ্যের সীমাবদ্ধতা, সি স্থানিক সাধারণীকরণ বা স্পেশাল জেনারেলাইজেশন, আর ল্যাক অফ কমপ্লেক্সিটি বা জটিলতার অভাব। দেখো, এদিকে ব্যাখ্যাগুলো যদি দেখে নিই, অসম্পূর্ণ বা ভুল তথ্যের উপর নির্ভরতা, তাহলে এটা কি হয়ে যাবে? তথ্যের সীমাবদ্ধতা, মানবিক দৃষ্টিভঙ্গির উপেক্ষা, অর্থাৎ এটা বলতে পারো যে অধিক গাণিতিক রিয়েলাইজেশন, অর্থাৎ গাণিতিক পদ্ধতির উপর অধিক নির্ভরশীলতা মানবিক দৃষ্টিভঙ্গিগুলোকে উপেক্ষা করেছে। আচ্ছা, বাস্তব জগতের জটিলতা উপেক্ষা, তার মানে এই যে স্পেশাল অবস্থাকে ওটাকে জেনারেল স্থানিক ঘটনাগুলিকে সাধারণভাবে এক্সপ্লেন করেছে। আর ল্যাক অফ কমপ্লেক্সিটি, স্থানিক বৈচিত্র্যকে উপেক্ষা। ক্লিয়ার? তাহলে এইগুলো হয়ে গেল আমাদের অপশান। তো এখানে আমাদের 20টা প্রশ্ন কমপ্লিট হলো। তো তোমরা যারা একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখো। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তো রিকোয়েস্ট করো অবশ্যই তোমরা একটা লাইক বা কমেন্ট করে যেও, কারণ তোমাদের এই লাইক বা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নিত্য নতুন এই ধরনের টপিকের ওপর ভিডিও তৈরি করতে। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।